তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে, সেই কারণে তারা মেনে নেননি। এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন। যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা, তারপরে তারা একটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন। সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে, এটা পরিষ্কার নয়। মার শিকার হয়তো বহুবার হয়েছে এর আগে, ৭৫ সনে আমরা দেখেছি। তো সেই জন্য পরিস্থিতিটা আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। আমি নিজেও একটা কনফিউজড, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে নেতার সংকট এখন এই মুহূর্তে। কে কে কল দিবে যে আমরা এনাফ ইজ এনাফ, এটা বলতে তো হবে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এই এমনকি আজ বিচারপতি উপদেষ্টার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমারে বললেন যে আসলে আমরাও জানি না কি হইতে যাইতেছে। অর্থাৎ তাদের মধ্যে ওটা তারাও জানেন না যে একটার পর কি দাবি যাবে, কোথায় যাবে, কি প্ল্যান, কি পরিকল্পনা, কি ছক তৈরি করা হয়েছে, এগুলো তো সবই মানে দৃশ্যমান না। নেতা কারা, কে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, কি হচ্ছে। ৫ই আগস্টের আগে জানাতো ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, এখন তো সব ছাত্ররা না। পরিস্থিতিটা তো অন্যভাবে অন্যদিকে মুড় নিচ্ছে। একটার পর একটা ঘটনা আসতেছে, বলে কি হবে যেটা আপনি বলছেন যে, বললাম তো সেনাবাহিনী এখানে তাদের দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের প্রয়োজনে, এবং ঠিক আছে, কিন্তু তারা তো কতদিন বাইরে থাকবে এইভাবে। বাংলাদেশে কিছুক্ষণ আগে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন মুখপাত্র এবং আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনলেস বিচার শেষ না হওয়া পর্যন্ত। এই বিষয়টি নিয়ে আপনারা গত কয়েকদিন থেকে ছাত্ররা বিক্ষোভ করছিলেন, তারা গণজমায়েত করছিলেন, তারা শাহবাগে জমেছিলেন। এখন আবার প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের যমুনার বাসভবনের সামনে তারা যাচ্ছেন। এইরকম একটা কেওয়াস, কনফিউশন বিরাজ করছিল এবং এক ধরনের উত্তেজনাও সৃষ্টি হয়েছিল। এবং এই যে প্রতি মুহূর্তে যে প্রেক্ষাপট পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার বলতে গেলে বাধ্য হয়েছে ঘোষণা দিতে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট কী অবস্থায় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো রাজনৈতিক দল এবং এই দলের ইতিহাসে এর আগে আমার মনে হয় পাকিস্তান আমলে, আমরা তো এত কিছু জানি না, পাকিস্তান আমলে হয়তো নিষিদ্ধ হয়েছিল একবার। এরপরে এই বাংলাদেশ আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা হয়তো কোনোদিন কেউ চিন্তাও করে নাই। বাট ইতিহাস, পরিবেশ এবং পরিস্থিতির কারণে এটাই বাস্তবতা আজকে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাট ছাত্ররা বলছেন যে তারা এই ঘোষণার সাথে একমত নন, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইরকম একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এবং এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমার যে সাংবাদিকতার জীবন, এই জীবনে যে কজন লোককে আমি অনুপ্রেরণা মনে করতাম তার মধ্যে একজন হচ্ছেন মতিউর রহমান চৌধুরী, যিনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন সম্পাদক, সাংবাদিক। তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং ইটস মাই প্লেজার অ্যান্ড অনার যে আপনার মতো একজন সম্পাদককে আমরা পেয়েছি আজকে আমাদের সাথে। আমাদের সাথে আরও আছেন শেখ আখতারুল ইসলাম, যিনি বাংলাদেশে এখন যদিও নিউ ইয়র্কে তিনি অবস্থান করছেন, বাট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং তিনি বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ডক্টর কামাল হোসেনের সহযোগী হিসেবে অনেকদিন কাজ করেছেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দুজনের সাথেই কথা বলবো যে কি হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে। প্রথমেই যাচ্ছি জনাব মতিউর রহমান চৌধুরী আপনার কাছে। যে মতিউর রহমান চৌধুরী, আপনি নিজে একজন সাংবাদিক, সম্পাদক, টেলিভিশনে আপনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন এবং বাংলাদেশের রাজনীতির যে উত্থান পতন, আপনি মুক্তিযুদ্ধেও গিয়েছেন, রাজনীতির যে উত্থান পতন, এই সব কিছু আপনার চোখের সামনে দিয়ে ঘটছে এবং এই যে ৫ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনে আপনি নিজেও শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন। বাট এই যে ধারাবাহিকতা এর মধ্য দিয়ে যাচ্ছে, আমরা মনে করেছিলাম যে হয়তো আমরা একটা নতুন ইরার দিকে যাচ্ছি যেখানে গণতান্ত্রিক যে পরিবেশ এবং প্রক্রিয়া এটা ত্বরান্বিত হবে, কিন্তু সময়ে সময়ে মনে হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। আপনার কি মনে হয়? যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত যারা আন্দোলন করছেন ছাত্ররা বা তাদের সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন,
তারা কিন্তু এই সিদ্ধান্তটা এখনো মেনে নেননি। তারা আরো কিছু সময় চেয়েছেন এবং আন্দোলনকারীরা সবাই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জি অবস্থান নিয়েছেন, হাজার হাজার মানুষ। এটা হচ্ছে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে থাকেন, তার যে বাসভবন সেটা। জি এখন যেটা হয়েছে যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে, সেই কারণে তারা মেনে নেননি। এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন। আওয়ামী লীগের যে পেজ, অফিসিয়াল পেজে বলা হয়েছে, তারা নিজেরা বলেছেন যে জনগণ এটা মেনে নেবে না এবং তারা আরো অনেক কথাই বলেছেন। যাই হোক, তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু টালমাটাল, কোন দিকে যাবে কেউ বলতে পারবে না। কারণটা হচ্ছে এই দাবির পরে আরো নতুন দাবি আসতে পারে। তারপরে বলা হয়েছে 30 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের একটা সনদ তৈরি হবে। 30 দিনের মধ্যে, 30 মানে কিতে ওয়ার্কিং ডে এর মধ্যে এটা হয়ে যাবে, ডক্টর আসিফ নজরুল যেটা ঘোষণা করেছেন। ফলে এখন পুরো পরিস্থিতিটাই কিন্তু কোন দিকে মন নেবে এটা খুবই সহজে বলা যাবে না। তবে যেটা যতটুকু ধারণা করা যায়, তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা। তারপরে তারা একটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন, সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে, এটা পরিষ্কার নয়। তারা বিএনপি তো তারা বলছে যে 18 কোটি মানুষই চায় না আওয়ামী লীগকে, কিন্তু বিএনপি সরাসরি কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি, যে কারণে তারা বিএনপির সমালোচনা করছেন। তারা বলছেন যে বিএনপি আসলে দূরে থেকে ওই মানে এই কার্যক্রমকে বা এই আন্দোলনকে বা এই সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছে, কিন্তু তারা এই ওই শাহবাগে এসে অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেনি। ফলে পরবর্তী পর্যায়ে পরবর্তী অ্যাকশন ছাত্রদের কি হবে সেটাও কিন্তু দেখার বিষয়। রাজনীতি আসলে ঘোলাটে এবং আসলে 5 তারিখের পরে এই ধরনের পরিস্থিতি আর হয়নি। এখন তো মোটামুটি অন্যদিকে মন নিচ্ছে। এর মাঝে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল, যুদ্ধের মধ্যেই কিন্তু এই আন্দোলন হয়, কিন্তু যুদ্ধ বিরতির পরে এখন আবার নতুন করে হয়তো বুঝে যাবে যে আসলে কোন দিকে মন নেবে। তবে এটা নিয়ে অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা আছে, বাংলাদেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা সহজে হঠাৎ করে কোনো মূল্যায়ন করা কঠিন হবে। তার কারণটা হচ্ছে এই জন্য কিন্তু মানুষ প্রস্তুত ছিল না। সামনে একটা নির্বাচন হওয়ার কথা, এরপরে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় কিনা এটাও একটা প্রশ্ন। তারপরে রাজনীতি, আওয়ামী লীগের মতো বড় পার্টি এখন যদি নিষিদ্ধ করার পরে তাদের অ্যাকশন কি হবে সেটাও দেখার বিষয়। আন্তর্জাতিক ভাবে মানে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের এই সিদ্ধান্ত। ছাত্রদের অবরোধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া এবং দাবি, এটা মানে এটা কোন প্রেক্ষাপটে এই বিষয়টি এই পরিস্থিতির মধ্যে আসলো? আমরা তো দেখছিলাম যে নতুন একটি দল হলো, যেটা ছাত্রনেতারা করলেন, এন্ড দেন সবাই ইলেকশনের দিকে যাচ্ছিল, বাট অল অফ এ সাডেন এই পর্যায়ে কেন আসলো? আপনার কি মনে হয়? ছাত্রদের দলটা তো আপনি জানেন যে যাত্রাপথেই হুচট খেয়েছে, সেই কারণে তারা খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে। তারা নিজেদের মধ্যেই তারা বিভিন্ন ভাবে তারা নিজেদেরই কি একে অপরকে দোষারোপ করছেন। এই যখন পরিস্থিতি, তখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা নতুন করে নেমেছেন, যাতে পরিস্থিতিটা পাল্টে যায়। আর বাংলাদেশ পরিস্থিতি তো আপনি জানেন যে বাঙালিরা অতি অল্পতেই খুশি, অল্পতেই বেজার, এবং মুহূর্তের মধ্যেই মত বদলে যায়। তো তারা মনে করতেছেন এই নিষিদ্ধ হলে পরে তারা হয়তো এর থেকে ফায়দা নিতে পারবেন, কিন্তু আমি জানি না মানে কিভাবে তারা এইটাকে চিন্তা ভাবনা করছেন না। কারণ বড় দুইটা পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটুকু হবে আমি নিশ্চিত না। কিন্তু ছাত্রদের তরফে যেটা বলা হয়েছে, তারা মনে করেন যে পরিস্থিতি হয়তো পাল্টে যাবে। তো যাই হোক, দেখার বিষয় কিভাবে হয়। তবে আপনি যে প্রশ্নটা করেছিলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে সুবিধাটা, যেটা আমি আগেও বলেছি যে তারা চান যে একটা বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকারের আমলে তাইলে তো নতুন এই সংবিধান থাকবে না,
অনেক কিছুই বদলে যাবে। রাইট। তখন প্রফেসর ইউনূস কিভাবে এটাকে নেবেন সেটা দেখার বিষয়, কারণ সারা রাত তার বাড়ির সামনে, ওনার তো একটা বয়সও হয়েছে, সারা রাত ওনার বাড়ির সামনে এইভাবে চলছে। এখন কিন্তু পুরো রাস্তা বন্ধ। আমি মানে কেউ মানে মানে কোথাও কোনো আলো জ্বলছে না এই আশেপাশে। তো সেই কারণে আমি দেখছি যে পরিস্থিতিটা এমনটাই অনিশ্চিত যে এখান থেকে কারা কিভাবে সুবিধা নেবে, সেই জন্য একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু বড় রাজনৈতিক দল যেটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেটা আর বিএনপি, এই পুরো রাজনীতিটা এখন মানে বলতে পারেন যে একটা মানে কি বলবো পরিস্থিতি, নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয় বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে। কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে, যারা বাংলাদেশের এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে যাক, তারা সেটা চাচ্ছে না। সেই কারণে এই পরিস্থিতির উপরে অনেকেই নজর রাখছেন। পরিস্থিতি যদি আর অন্যদিকে মন নেয় তাইলে কি হবে এক কথায় মানে বলা কঠিন। তবে আমার মনে হয় পরিস্থিতি নিয়ে ওকে, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা শুনছিলাম যে যখন ছাত্ররা এই দাবি তুললো তখন প্রফেসর ইউনূসের সরকার ওনাদের পক্ষ থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছিল যে ওনাদের মতামত জানার জন্য। সো এই বিষয়ে আপনার ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন? না, এটা সত্য, এটা ঠিকই শুনেছিলেন, কিন্তু তাদের সাথে তো কথা বলার সুযোগ রোববারে কথা বলার কথা ছিল। রোববারের আগেই তো পরিস্থিতি অন্যদিকে মন নিয়েছে। সেই কারণে তো এটা বোঝা যাচ্ছে না যে আসলে কারা এর পিছনে আছে, কারা কাজ করছে। এটার মধ্যে একটা শক্তি নিশ্চয়ই আছে, যে শক্তি এই গণতান্ত্রিক পরিবেশ, বিশেষ করে যে পরিস্থিতি ভাবে এগিয়ে যাচ্ছিল, সামনে একটা নির্বাচন হয় ডিসেম্বরে না হয় জানুয়ারি বা এপ্রিলে হতে পারত। এখন নির্বাচন কোথায় যাবে, কিভাবে হবে, আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা। ওকে, সো আমি মানবজমিন পত্রিকার একটা রিপোর্ট, একটা হেডলাইন আমি দেখতে পাচ্ছি এখানে আসে, সেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ দেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। হ্যাঁ, যে আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইটাকে আপনি এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মানে এটার হোয়াট ইজ দ্য মেসেজ? এটা ওই ইন জেনারেল একটা বক্তব্য। তো উনি যেটা মনে করেন যে আওয়ামী লীগ আসলে তো দৃশ্যমান না, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগের কোনো কার্যক্রমও নেই। মাঝে মধ্যে শেখ হাসিনা ওই কিতে বা ফেসবুকে বা অন্যভাবে আসেন, মানুষটা ওটা শুনে কোনো লেখাও যায় না, মিডিয়াতে নিষিদ্ধ করা আছে। এটা একটা। আর একটা হচ্ছে মাঝে মানুষের আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ নেই এখন এই মুহূর্তে। কি হবে কাল সকালে সেটাও তো আমরা জানি না। রাইট। তো রাজনীতি তো শেষ কথা নেই। সো মতি ভাই, এই বিষয়টি যেটা ওনার যে বক্তব্য, যখন আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবি নিয়ে ছাত্ররা রাজপথে, তখন ওনার এই বক্তব্য যে দেশের আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, এটাকে অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের এই নিষিদ্ধের পক্ষে ওনার মতামত উনি ব্যক্ত করেছেন। আপনি কি মনে করেন? আপনি এই মন্তব্য করতে পারেন। ওই তো দূরবর্তী, আমি যেটা আগে বলেছিলাম যে আরো খোলাসা করি নাই, ওই দূরের থেকে একটা সমর্থন দেয়া আর কি। মানে নৈতিক সমর্থনটা রাস্তায় এসে মিছিল করা অথবা স্টেজে উঠে বক্তৃতা করে না, আমি দূরের থেকে বললাম যে আওয়ামী লীগ তো কেউই চায় না, তারা আওয়ামী লীগ থাকার অর্থ কি, এই আর কি। তো এটাকে ছাত্ররা খুব একটা সহজে নেয়নি এবং তারা এটা সমালোচনা করেছে। ওকে, সো আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যে পলিটিক্যাল যে ফোর্স যারা আছে, যেমন বিএনপি, এখন বাংলাদেশের বড় দল হচ্ছে বিএনপি এবং জামাত সহ আরো কিছু হেফাজত বা চরমুনাই পীর বা বামপন্থী কিছু দল আছে যারা। সো মানে এই ছাত্রদের এই দাবির ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান কি আপনার? না, জামাতে ইসলামী তো তারা তো সমর্থন দিয়েছে, শুধু না তারা তো মিছিলে ছিলেন, তারা মানে মঞ্চের কাছেও ছিলেন বা মঞ্চের ওইখানেও তারা ছিলেন, তারা একাত্মতা ঘোষণা করেছেন। আচ্ছা, হেফাজতে ইসলাম তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। বিএনপি করে নাই, বাম ঘরানার কোন রাজনৈতিক দল এই কার্যক্রমে যোগ দেয় নাই বা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে নাই। তো ফলে তারা আলাদাভাবে মানে দেখা যাচ্ছে। তো বিএনপিও দূরে অবস্থান করছে।
রাইট। বাকিটা শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামীর সমর্থনটাই হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। তো সেই কারণে জামাত কি উদ্দেশ্যে বা কেন তারা এই সমর্থন দিয়েছে, এটা অবশ্য তাদের রাজনীতিটা এখনো স্পষ্ট না, তারা হয়তো আরো খুব ক্লিয়ার করে বলবেন। তারা এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন, আবার এক সময় তো ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যেতে পারে, রাইট, সেই কথাটাও বলেছিলেন। তো সেই জন্য যাই হোক, আমি তো বুঝতে পারছি না, কারণ পুরো জিনিসটাই এখন তো ক্লিয়ার না। তবে আমি যেটা বললাম, ওই যে সনদ তৈরি যেটা হতে যাচ্ছে জুলাই সনদ, সেটার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি আছে। আর পুরো জিনিসটাই আপনি লক্ষ্য করবেন যে তারা পরবর্তী কার্যক্রম তারা কি হয়, যদি প্রেসিডেন্টকে সরানোর মুভ হয়। মব কালচার তো এখন এটাই তো এই আন্দোলনের ফলে এখন যেটা হয়েছে যে মব কালচার, এই মব কালচারে তো আপনার অনেক কিছুই হতে পারে। তো সেই কারণে এটাকে কে বলবে যে কি কাল সকালে কি হবে কি হবে না, তার কারণটা হচ্ছে তারা তো এই পরিবর্তনটা যদি হয় প্রেসিডেন্টকে তারা সরাবেনি। আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ হয় তো সেখানে তো প্রেসিডেন্ট আওয়ামী লীগেরই মনোনীত প্রেসিডেন্ট। সেই কারণে ওই দাবিটা কাল সকালে যে উঠবে না বা উঠতেছে না সেটা কিন্তু বলা যাবে না, কারণ সেটাও হইতে পারে আর কি। এরপরে স্টেপ কি হবে, একটার পর একটা আর কি। আসলে বাংলাদেশ এক অজানা গন্তব্যের দিকে যাত্রা করছে, এটা আপনি বলতে পারেন। তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি বলেছেন যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, এবং এটা কি কারণে তিনি বলেছেন এটা আপনি ভালো বলতে পারবেন। বাট আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, জি, বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, ঘটনা থেকে পাল্টা ঘটনা ঘটেছে, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, আমরা সাক্ষী ছিলাম, আপনিও সাক্ষী ছিলেন। জি, এই ঘটনার তো শেষ নাই, কোথায় যাবে? এই জন্য বলছেন যে সতর্ক থাকতে হবে বাংলাদেশ কোন দিকে যায়। কারণ এটা আমি নিজেও চিন্তা করতেছি যে বাংলাদেশে এখন লিখতে গেলে বা কিছু বলতে গেলে কি বলবেন, কারণ পুরো জিনিসটাই একদম অস্পষ্ট, মানুষের সামনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়নি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষজন রাস্তায় নেই, গাড়ি বের করতেছে না, বিকাল থেকে সারাদিন মানুষের মধ্যে হচ্ছে। মানুষের মধ্যে আরেকটা হতাশা হচ্ছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যারা, তারাই আন্দোলন করছেন, তারাই কিন্তু মানুষের সাফারেন্সটা বাড়িয়ে দিচ্ছেন। তো এই জন্য আর কি, তো নিশ্চয়ই তারা বড় কিছু পেতে চান, সেটা পাওয়ার জন্য তারা হয়তো লড়াই করছেন। সেই লড়াইয়ে জনগণ কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা দেখার বিষয়। আর প্রফেসর ইউনূসের জন্য প্রফেসর ইউনূস কি করবেন, এইটা কিন্তু একটা $1,000,000 কোয়েশ্চেন। এই পরিস্থিতি তিনি মেনে নেবেন কিনা, বা কতদূর মেনে নেবেন, কিভাবে নেবেন, কি অবস্থায় হবে, এইটা কিন্তু আপনি এই মুহূর্তে বা চটজলদি কোনো মন্তব্য করা যাবে না। তবে আমি যতটুকু প্রফেসর ইউনূসকে চিনি, তিনি এটা অস্বস্তির মধ্যে আছেন। কারণ এইভাবে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনি লক্ষ্য করবেন যুদ্ধের কারণে আমরা অবস্থা আরো খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি যেখানে চ্যালেঞ্জের মুখে, সেখানে সেই জায়গায় রাজনৈতিক এই যে সংকট, নতুন সংকট আমাদেরকে কোথায় নিয়ে যাবে বা আমাদের গন্তব্য বা কোথায়, এটা তো কেউ জানে না। লিডারশিপ ক্রাইসিস আপনি বলতে পারেন, এখান থেকে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা মতি ভাই, আপনার কাছে দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে যে আপনি জানেন যে যখন এই বিপ্লব হলো, শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট, এই মুভমেন্টের পরে বাংলাদেশে সবাই আশা করেছিলেন যে অতীতের সব বিভেদ বিভক্তি, রাজনৈতিক হানাহানি, এটার একটা অবসান হবে এবং বাংলাদেশ একটা সহ অবস্থানের রাজনীতির কালচার চালু হবে। এরপরে শুরু হয়ে গেল বিএনপি এবং জামাতের মধ্যে আপনার সেই বিভেদ বিভক্তি, এবং জামাতের আমির যখন গিয়ে লন্ডনে গেলেন, এরপরে আবার দুপক্ষের মধ্যে মনে হচ্ছিল যে একটা কাছাকাছি যে টাগ অফ ওয়ার, এটা বন্ধ হয়েছে। বাট এই যে নতুন যে অবস্থান হলো আওয়ামী লীগকে নিয়ে, এইটার এরপরে কি মনে করেন যে রাজনৈতিক যে শক্তি যারা ছিল একসাথে হাসিনা বিরোধী মুভমেন্ট, এদের মধ্যে আবার বিভক্তি দেখা দিতে পারে? না, বিভক্তি তো আছেই, ছিল, অল্প কয়েকদিন ছিল না, বিভক্তি আছেই, বিভক্তি থাকবেই। রাজনীতি যেখানে আছে সেখানে বিভক্তি থাকবেই। কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা তো বিভক্তি না, এখন দেশটা কোথায় যাচ্ছে এই রাজনৈতিক দলগুলো আমি জানি না তারা কিভাবে দেখছেন বিষয়টা। যেটা আপনাকে অল্প আগে তারেক রহমান সাহেবের কথা বললেন যে সতর্ক থাকতে, তিনি নিশ্চয়ই চিন্তিত আছেন দেশটা আসলে কোথায় যাচ্ছে।
বিভাজন নিয়েই তো রাজনীতি আমাদের শুরু। আমাদের আজকের সংকটটা কেন তৈরি হয়েছে? এই সংকটটা তৈরি হয়েছে বিভাজন থেকেই। আর বাংলা আর একটা জিনিস জানেন আপনি, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করেন না, আগেও করতেন না, এখনো করেন না, ভবিষ্যতে করবেন কিনা জানি না। তো সেই কারণে কারা কি চাচ্ছে, কোথা থেকে কে সুবিধা নেবে, কিভাবে যাবে, গোলাপানিতে মাছ শিকার হয়তো বহুবার হয়েছে এর আগে, ৭৫ সনে আমরা দেখেছি। তো সেই জন্য পরিস্থিতিটা আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। আমি নিজেও একটা কনফিউজড। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে নেতার সংকট এখন এই মুহূর্তে। কে কে কল দিবে যে আমরা এনাফ ইজ এনাফ, এটা বলতেও তো হবে। সো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যখন ৫ই আগস্টের যে ঘটনা, এই ঘটনা আপনি জানেন যে হঠাৎ করে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান উনি সামনে এলেন এবং উনি এসে বললেন যে ওকে আমি টেক কেয়ার করবো, সব আপনারা সবাই শান্ত থাকেন। এবং এরপরে একটা প্রক্রিয়া শুরু হলো, প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিলেন এবং মন্ত্রী অ্যাডভাইজারি কমিটি হলো। বর্তমান সময়ে যে এখনো আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী রয়েছে, এবং হোয়াট ইজ দ্য রুল অফ দি আর্মি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আর্মির কি রুল আছে? এই সরকার যেভাবে টিকে আছে, এখানে তো আর্মির সমর্থন ছাড়া অসম্ভব। এমন কোন সংকট নাই যেখানে আর্মি নিজেরা দৌড়ায় নাই, রাস্তায় নাই। আজকেও কিন্তু আর্মি বিভিন্ন জায়গায় তাদেরকে মানে কি করা মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, সারা দেশেই আছে। ছাড়া সরকার বেশি দিন যেতে পারবে না। কারণটা হলো পুলিশ এখনো পুরোপুরি কার্যকর না, পুলিশ এখনো মানে পুলিশের কার্যক্রম এখনো কিন্তু দৃশ্যমান না, পুলিশ এখনো নড়বড়ে অবস্থায় আছে। সেই জায়গায় আর্মি একমাত্র শক্তি। তো আর্মি কাজ করছে এবং কিছুটা তারা কতদিন একটা দেশের আর্মি প্রায় ৯ মাসের হয়ে গেল রাস্তায় থাকবে, এটাও তো একটা প্রশ্ন। আর্মিকে ছাড়া তো একটা সরকার চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে। আর্মি তো অনেকখানি কি বলবো স্যাক্রিফাইস করেছে দেশের জন্য। তার কারণটা ওয়াকারুজ্জামানের কথা বললেন, ওয়াকারুজ্জামান তো আর যাই হোক, তিনি তো তার মধ্যে ক্ষমতার লোভ আছে, এটা তো প্রমাণ করার কোনো সুযোগ নাই এই মুহূর্তে পর্যন্ত। কাল সকালে কি হবে আমি জানি না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম সুযোগ তো যে কোনো সময় যে কোনো কিছু করতে পারতো, সেটা তো উনি করেন নাই। আমি নিজে সরাসরি ওনার সাথে কথা বলেছি, উনি বলছেন যে আমরা চাই যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, এবং পাবলিকলি উনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। সেই নির্বাচনটা তো হতে হবে, কিন্তু এখন তো পরিস্থিতিটা একেবারেই অনিশ্চিত। এখন কি হবে? এমনকি আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমারে বললেন যে আসলে আমরাও জানি না কি হইতে যাইতেছে। অর্থাৎ তাদের মধ্যেও একটা তারাও জানেন না যে একটার পর কি দাবি যাবে, কোথায় যাবে, কি প্ল্যান, কি পরিকল্পনা, কি ছক তৈরি করা হয়েছে, এগুলো তো সবই মানে দৃশ্যমান না। নেতা কারা, কে যাচ্ছে নেতৃত্ব দিচ্ছে, কি হচ্ছে। 5ই আগস্টের আগে জানাতো ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, এখন তো সব ছাত্ররা না। পরিস্থিতিটা তো অন্যভাবে অন্যদিকে মুড় নিচ্ছে, একটার পর একটা ঘটনা আসতেছে। বলে কি হবে যেটা আপনি বলছেন, যে বললাম তো সেনাবাহিনী এখানে তাদের দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের প্রয়োজনে, এবং ঠিক আছে, কিন্তু তারা তো কতদিন বাইরে থাকবে এইভাবে? তাদের মানে এতদিন বাইরে থাকতে পারে না, তো থাকা উচিত না আমাদের দেশটা রাষ্ট্রের জন্য। এতদিন সেনাবাহিনী মাঠে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, এই কারণে তাদেরকে হয়তো রাখা হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূসকে তো এখন জাতির উদ্দেশ্যে থেকে বলতে হবে যে আপনি উনি কি চান। একের পর এক দাবি যে উনি মানছেন, এটা তো উনার সরকারের একটা সিদ্ধান্ত ছিল। উনি নিজেই বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা আমার সরকারের নেই। একাধিক ইন্টারভিউ দিয়েছেন উনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখন যদি উনি সিদ্ধান্ত নেন বা নিলেন, বা তার সরকার নিয়েছে অলরেডি, তাহলে এখন কি কারণে তিনি নিলেন, কি অবস্থা হবে, এটা জাতিকে জানাতে হবে। তো জাতিকে তো উনাকে বলতে হবে এই মুহূর্তে এই সংকটটা কি। মানুষকে তো নাইলে ওটা দেশ তো শেষ হয়ে যেতে পারে না। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আপনি জানেন যে পরিস্থিতিতে এটা একটা অচল অবস্থা তৈরি হইতে পারে, দেশটা এক মাঝপথে থেমে যেতে পারে। আর উন্নয়ন প্রক্রিয়া তো প্রায় বন্ধ হতে চলেছে, মানে IMF এর লোনও আমরা পাই নাই। সংকটটা তো এক জায়গায় না, রাজনৈতিক সংকট যেমন আছে, অর্থনৈতিক সংকট আরো তীব্র। আর সামাজিক ভাবে মানুষের মাঝে অস্বস্তি আছে, জনগণ
অনেক দূরে অবস্থান করছে। তারা বারবার চিন্তা করছে যে কতবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই যে অবস্থাটা, একটা দেশের তো একটা স্বস্তি দরকার। কে দেবে এই স্থিতি? এইটার জন্য মানুষ অপেক্ষা করছে। মানুষের মধ্যে একটা এক ধরনের প্যানিক তৈরি হয়েছে, এটা বলতে পারেন। রাইট। সো আপনি আজকে আপনার মতিব আপনার ক্যামেরার সামনে আঙ্গুলটা পড়ে গেছে, আপনার একটু আঙ্গুলটা সরালে ভালো হয়। বাট আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি আজকে নিজে একটি সভায় বক্তব্য রেখেছেন যে সব দলের সমান, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে, আমি রিপোর্টটা পড়েছি আপনি যা আমি বলেছিলাম পাক ভারত যুদ্ধ যেটা চলছে, আমরা কিন্তু দূরে নই। আমরা কিন্তু এই যুদ্ধের পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আঁচল লাগতেই পারে। রাইট রাইট। আর আমি সেটা বলেছিলাম যে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে সংকট সামনে হবে, যদি দীর্ঘস্থায়ী হয় যুদ্ধ, যদি মানে অনেকদিন চলে, তাহলে আমাদের পরিস্থিতি খারাপ হবে। এটা তো দৃশ্যমান এবং সবাই জানে এটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই কারণেই আমি বলেছিলাম যে সব দলকে নিয়ে ওনার উচিত বসে আলোচনা করা। আমার কোয়েশ্চনটা এই জায়গাতেই, আমার কোয়েশ্চনটা হচ্ছে যে সব দলকে নিয়ে যে বসার যে আপনি আহ্বান জানিয়েছেন, এই যে বর্তমান যে আমি বলেছি যে একটা সব দলকে নিয়ে সব দলের মতামত নেন। কারণটা হচ্ছে এটা আন্তর্জাতিক সংকট, জাতীয় সংকট। এই সংকটে তো আপনি চুপ করে বসে থাকতে পারেন না। তো আপনাকে তো একটা জায়গায় কি করতে হবে, আপনি কি চান জাতিকে জানাতে হবে। পাশের বাড়িতে ইন্ডিয়া যখন কোন সংকটে পড়ে, তখন সব দলকে তারা ডেকে তারা বলে যে দিস ইজ দ্য মানে সিচুয়েশন, আপনারা কি বলেন। তখন তারা জাতীয় স্বার্থে তারা এক হয়ে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে জাতীয় স্বার্থে আমরা আজ পর্যন্ত খুব কম ক্ষেত্রেই এক হতে পেরেছি। কিছুদিন আগে প্রফেসর ইউনূস সাহেব যখন ভারতে বাংলাদেশ বিরোধী প্রচন্ড প্রচারণা শুরু হয়েছিল, তখন আপনি জানেন যে উনি একটি জাতীয় সব দলের নেতৃবৃন্দকে ডেকে একটা মিটিং করেছিলেন, হুইচ ইজ আমার মনে হয় ভেরি আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের হিস্ট্রির মধ্যে। আপনি কি মনে করেন যে বর্তমান ক্রাইসিসের মধ্যে প্রফেসর ইউনূস সাহেব আবার সবাইকে ডেকে, আপনি তো একটা সাজেশন দিয়েছেন যে উনি এই ধরনের কোন উদ্যোগ নেবেন? আমি জানি না, এটা তো উনার সিদ্ধান্তের ব্যাপার, উনি কি করবেন না করবেন না জানি না। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করেছি দেশটা সংকটের মধ্যে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের পথ হচ্ছে সবার মতামত নেয়া। কারণ এখন যেহেতু এটা রাজনৈতিক সরকার নয়, রাজনৈতিক সরকার থাকলে আমাদের দুশ্চিন্তা কম হতো। কিন্তু রাজনৈতিক সরকার নাই যেহেতু, সেই কারণে এই যেভাবে দাবি আদায় করার যে এটা কি চলছে, এ তো অন্যরকম। গত 9 মাসে তো শত শত আন্দোলন, সেনাবাহিনী মোকাবেলা করেছে, পুলিশ করেছে, কিন্তু ছাত্ররা নানাভাবে তৈরি করা হয়েছে। ছাত্ররা তো এই আন্দোলনটা বা এই পরিবর্তনটা তারা এনেছে দেশের জন্য। কিন্তু এখন যদি এই পরিবর্তনের সুফল যদি আমরা না পাই, আপনি কি নিশ্চয়ই জানেন বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়, তার জন্য একটা প্রস্তুতি দরকার হয়। সেই প্রস্তুতি আমাদের আছে বলে আমার কেন জানি মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ। শেখ আখতারুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনার যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু মতি ভাই? আপনি আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন, আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। আমাদের সৌভাগ্য যে জাতির ক্রান্তি লোকদের সবসময় আমাদের জাতির বিবেক হিসাবে সংবাদপত্র হলো জাতির দর্পণ। সেই ক্ষেত্রে আমরা সব সময় দেখি যে আমাদের সাংবাদিক, আমরা দেখেছি অতীতে আমাদের সেই ইত্তেফাকের মানিক মিয়া থেকে শুরু করে অধুনা আমরা সব সময় দেখি জাতির সব ক্রান্তি লগ্নে আমাদের 60-এর দশক থেকে যিনি এই দেশের রাজনীতি এবং আমাদের যে সমাজ ব্যবস্থায় যার অবদান অনস্বীকার্য, জনাব মতিউর রহমান। আমার সৌভাগ্য যে আমি সুদূর আমেরিকায় বসে আজকে অনেকদিন পরে তার সাথে মুখামুখি বসার সৌভাগ্য হয়েছে। আমরা এখান থেকে প্রত্যক্ষ করতেছি, প্রবাসীরা সব সময় আমরা লক্ষ্য করতেছি যে দেশ কোন সময় দেখতেছি একটু আগাচ্ছে, আবার কোন সময় পিছাচ্ছে। এই যে একটা বৈপরীত্য অবস্থা, এবং আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে আমাদের আজকে এতদিন পরে একটা স্বৈর শাসককে উৎখাতের পরে একটা অত্যন্ত বিশ্বনন্দিত একজন মানুষকে আমরা পেয়েছি, এবং তার সাথে আমরা আশা করেছিলাম যে একটা সুন্দর একটা উপদেষ্টা মন্ডলী গঠিত হবে। কিন্তু প্রথম থেকে আমরা লক্ষ্য করতেছি যে ডক্টর ইউনূসকে পরামর্শ দেওয়ার মতো যে উপদেষ্টা মন্ডলী গঠিত হয়েছে তার মধ্যে তেমন কোনো লোক নেই। আমাদের সব চেনা মুখ
আমরা সবাইকে চিনি, যেহেতু আমরা এই দেশেই বড় হয়েছি, সেই ছোট থেকে বড় হয়েছি। তো এই মুহূর্তে গতকাল থেকে আমরা লক্ষ্য করতেছি যে হঠাৎ করে, আমি কালকেও বলছিলাম এই অনুষ্ঠানে, এই টাইম টিভির একটা অনুষ্ঠানে, যে সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। এবং যে কোনো সময় আমার দুঃখ হয়েছিল, বলেছিলাম যে এরাই একদিন বলেছিল যে আমরা, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছিল যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা। সেই ছাত্ররা যখন দেখলাম হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেবের বাসার সামনে ঘেরাও দিয়েছে, তখন আমার লজ্জা লেগেছিল, আমি কথা বলতে পারিনি। তো মতি ভাই, আপনার কাছে জানতে চাই যে দেশে কি আবার কোন অরাজকতার সৃষ্টি হবে? আমি যখন 5ই আগস্টের আগে 3রা আগস্ট এই টাইম টিভিতে আমরা যখন আলোচনায় বসেছিলাম, এখানে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী ছিলেন, আমাদের হাসান ফেরদৌস ভাই ছিলেন আলোচনায়। আমরা আহ্বান করেছিলাম সেনাবাহিনীকে এগিয়ে আসার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে 5ই আগস্ট জেনারেল ওয়াকে, আমি সেদিন উদাহরণ টেনেছিলাম, মতি ভাই আপনিও জানেন, জেনারেল নুরুদ্দিনের সেই 90-এর ঘটনা, যে এরশাদ সাহেব যখন বলেছিলেন যে নুরুদ্দিনকে যে তুমি ক্ষমতা গ্রহণ করো, উনি বলেছিলেন যে আমি ক্ষমতা গ্রহণ করব না। তখন আপনিও ছিলেন, ডক্টর কামাল হোসেন সহ ইস্তাক সাহেব। প্রশ্নটা হচ্ছে যে আজকের এই যে অবস্থা, এই অবস্থায় আপনাদের মতো যারা বাংলাদেশে অবস্থান করতেছেন, তাদের সমন্বয়ে এবং বিশেষ করে আপনার যে আহ্বান, সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি আলোচনা সভায় বসে এই যে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা থেকে উত্তরণের একটা পথ খুঁজে নেন। এবং জেনারেল ওয়াকের প্রতি আমি আবারও আহ্বান জানাবো যে উনিও যেন জেনারেল নুরুদ্দিনের মতো ইতিহাস একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণে উনার যে অবদান, আমাদের সামরিক বাহিনীর যে ঐতিহ্য, আমরা মুক্তিযুদ্ধ করে যে সামরিক বাহিনীর নেতৃত্বে, আমাদের জেনারেল উসমানীর নেতৃত্বে, তো সেইভাবে আবার এই বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, এই প্রত্যাশা কি আপনি আশা করেন? আপনার বক্তব্য কি? না, আমি ইতিমধ্যেই বলেছি, আমি তো অবশ্যই আশা করি এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস মানে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নেবেন। আর যদি না নিতে পারেন তাহলে তো ইতিহাসের কাছে উনি দায়ী থাকবেন, ইতিহাস তাকেও ক্ষমা করবে না, এটা তো পরিষ্কার। আর এটা আপনি ঠিকই বলেছেন, প্রফেসর ইউনূসের পাহাড় সম জনপ্রিয়তা ছিল, আছে, তিনি দেশে বিদেশে সমাদৃত, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এর মাঝে কোনো মুনশিয়ান আমরা দেখছি না। আর যে ক্যাবিনেটের কথা বললেন, সেই ক্যাবিনেটে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নেই, বা রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন তারাও নেই। তারা বিভিন্ন টেকনোক্রেট বলতে পারেন, টেকনোক্রেট হিসেবে তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু রাজনৈতিক চরিত্র না থাকলে, আপনার বিষয়টাই হচ্ছে রাজনীতি, আপনি রাজনীতি ঠিক করবেন, আগে নির্বাচন দিবেন, সবই তো রাজনীতি। সেই জায়গায় আপনি রাজনীতি না করলে এইভাবে হবে না। আর উনি প্রায়ই বলে তাকে তরুণরা রাজনীতিতে আসুক, তরুণরা আসবে ঠিক আছে, কিন্তু আপনি যারা অভিজ্ঞ বা তারা যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তাদেরকে বাদ দিয়ে তো আপনি রাজনীতি করতে পারবেন না, নিয়ন্ত্রণে কিছু হবে না। ফলে আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা আমরা এখন যেদিকে যাচ্ছে, আমি খুব চিন্তিত এবং শঙ্কিত। কারণ প্রফেসর ইউনূস কতটুকু সামাল দিতে পারবেন, কারণ এই গত 24 ঘন্টায় আমরা দেখলাম সেটার কোনো নজির আমরা পাইনি। কারণ বারবার ওনার তরফে বলা হয়েছে, ছাত্রদের বোঝানো হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো তাদের অবস্থান থেকে সরেন নাই। সেই কারণে কোথায় যাবে পরিস্থিতি, এই অঙ্ক মিলানো সহজ আছে বলে মনে হয় না, এটা আরো কঠিন হয়ে যাবে, জটিল হয়ে গেছে। বাংলাদেশ পরিস্থিতি এখন আসলে জটিল, এবং কোন কোন ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে একদম মানে অনিশ্চিত যাত্রা। সো ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে যুক্ত হয়েছে। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অভিনন্দন। এই যে ডেভেলপমেন্ট, আজকের যে ডেভেলপমেন্ট, এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন তো কিছু নাই, মতি ভাই বলার পরে তো আমাদের কিছু বলার থাকে না। কিন্তু মতি ভাই মানে আপনি একসময় রাজনীতি করতেন, আর মানে আমিও রাজনীতির মাঠ থেকে আসছি, আক্তার ভাই এখানে। আমি মনে করি যে এইটা পরিকল্পিত, আজকে যে ঘটনা ঘটলো, এবং রাস্তায় যারা আছেন, সরকারের যারা আছেন, তারা দুই পক্ষ না। আপনি যেটা ডক্টর ইউনূস বা
প্রধান উপদেষ্টার উপর যে হতাশা দেখাচ্ছেন, এটা খুব ভালো, আমরা তার কাছে অন্য প্রত্যাশা আছি। কিন্তু এইটা জুলাই অগাস্টে এই যারা গত সরকারকে উৎখাত করেছেন তাদেরকে একটা অসম্পূর্ণ কাজ আজকে সম্পন্ন করেছেন, এবং আজকে সম্পন্নের মধ্য দিয়ে এখানে আইন সংবিধান এগুলা সব আগেই শেষ হয়ে গেছে। এখন আমি মনে করি আগামী দিনেই মানে এই আমাদের রাষ্ট্রপতি এবং সংবিধানের যে অবশিষ্ট অংশ ধরে রাষ্ট্র কাঠামোকে একটা কাঠামোগত অবস্থায় রাখার একটা চেষ্টা, এটা নস্যাৎ হয়ে যাবে। বিপ্লবে বা ইশতেহারে আমরা পরিবর্তন আনছি, আমাদের কথাই এখন আইন। ওই জুলাই ইশতেহার যেটা হবে, আপনি আপনার কথা কিছুক্ষণ আগে বলছেন, আমি ড্রাইভ করে করে শুনছিলাম, মানে ওই জুলাই ইশতেহারেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত ঠিক হবে। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় না। আওয়ামী লীগের লোকজনের সাথে আপনারা যেমন কথা হয়েছে, আমারও কথা হয়েছে, তারা এখন তাড়াহুড়া করে তারা যে পরিমাণ টাকা পয়সা যারা চুরি বাটপারি করে কামাইছে, এগুলা শান্তিতে খাওয়া দাওয়ার জন্য তো 10-5 বছর অপেক্ষা করতে হবে। আর যারা মাঠের আওয়ামী লীগ করা, এরা নির্যাতিত আগেও ছিল, এরা 2 পয়সা খায় নাই, এখনো খাবে না। এরা আজকে থেকে 5-7 বছর পরে সংগঠিত হয়ে আবার জনগণের কাছে ফিরে আসবে হয়তো। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে এখন রাজনীতিতে ফিরে আসা বা ক্ষমতা যাওয়ার কোনো তাড়াহুড়া নাই। বিএনপি রাজনৈতিক ভাবে একটা দেশ যখন থাকে, মতি ভাই, রাজনৈতিক ভাবে আপনি নীরব থাকতে পারবেন না। আপনি রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দল, ওনারা অপেক্ষা করে মৌন সমর্থন আছে আমার আওয়ামী লীগকে নিষিদ্ধ দেওয়ার ব্যাপারে। আবার আমি তার নিষিদ্ধের পক্ষে দাঁড়াচ্ছিও না। এই অবস্থা বেশি দিন করতে পারবেন না ওনারা ক্রুশিয়াল অবস্থায় আছেন। আমি মনে করি আগামী দিনে এই ছাত্র এবং রাস্তায় যারা মিছিল করতেছে এখন, এদেরকে রাস্তা থেকে তাড়ানোর ব্যবস্থা কি? সেনাবাহিনী তাড়াবে না, পুলিশ তাড়াবে না, আওয়ামী লীগ মাঠে নেমে এদের সাথে সংঘর্ষে যাবে না। সুতরাং এরা রাস্তায় থেকে যাবে এবং তাদের ওই জুলাই পরিকল্পনা যেটা ইশতেহার হবে, এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনার আমার মানুষের প্রত্যাশা যেটা, এটা নাও হতে পারে, বাট যাদের প্রত্যাশা অনুযায়ী এটা এগিয়ে যাওয়ার, সেটা সেদিকে এগিয়ে যাবে। মতি ভাই, আমি বেয়াদবি করলাম, সরি। না, আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশ উল্টো পথে যাত্রা করেছে, এটা তো সত্য। এটা আমি একাধিকবার টেলিভিশনে বলেছি। তো আপনারা তো লক্ষ্য করছি যে আসলে কোন দিক থেকে যাবে, কিভাবে যাবে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। আর আপনার প্রশ্নের জবাব, আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, সব প্রশ্নের জবাব আপনি নিজেই দিয়েছেন আবার। তো সেই কারণে আপনার সাথে আমি একমত যে পরিস্থিতিটা আর মোটেই সুখকর নয়। আসলে বাংলাদেশ নামক রাষ্ট্র হঠাৎ করে উল্টো পথে যাত্রা করবে, এটাও ঠিক নয়। এটাও কিন্তু এটা পরিকল্পিত, আপনি বলছেন, এটা চিন্তা ভাবনার ফসল। এটা তো আর একদিন হয় না, একবার হয়েছে, হয় নাই। এই দাবিটা তো 5 মাস আগে আরো উঠেছিল যে ওইটা করতে হবে। তখন আবার প্রফেসর ইউনূস সাহেব সায় দেননি। তিনি বলছেন একবার তো হয়ে গেছে, এটা বাকি এই সময়টার কার্যক্রম কি হবে, অনেক কি প্রশ্ন। তারপরে এখন যেটা যে নতুন বন্দোবস্ত যদি এইটা হয়ে থাকে, তাইলে তো একটা ইউনিটির দরকার আছে, সবাইকে নিয়েই করতে হবে। তো সবাই তো আর এটার মধ্যে যাবে না। ওই যেটা বলছেন বিএনপি দড়ি মাছ নাচই পানি মতো সিদ্ধান্ত দিয়েছে, এটা যে কারণে আজকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা আওয়ামী লীগ নিষিদ্ধ হিসাবে আসে নাই, বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। প্রথম পর্যন্ত আমাদের এই কার্যক্রম বন্ধ করার নির্দেশ আপনার কোন অধিকারে, সাংবিধানিক কোন অধিকার, কোন আইন বলে, কোন বিধি বলে? না, তারা বলছেন যে সন্ত্রাস দমন আইনে এইটা সম্ভব। তারা বলছেন এটা মানে লিগ্যাল সাইডটা আরো দেখা যাবে, এই জন্য তারা এই জিনিসটা করেন নাই। বিচার না হওয়া পর্যন্ত তারাও কিন্তু কার্যক্রমটা কাল সকাল থেকে বন্ধ করেন নাই। তো সেই কারণে এই বিষয়টাও তাদের মধ্যেও তো ব্যাপার আছে। তারা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা বৈঠক করেছেন, তারা আলোচনা করেছেন, কিন্তু ছাত্ররা কিন্তু এটা মেনে নেয় নাই। তারা বলছে এখানে থাকতে, এবং তারা আছেন, এখন তারা এখান থেকে বের হচ্ছেন না। আপনার ঘরের পাশেই তো আপনি জানেন, আপনার যে অ্যাপার্টমেন্টের পাশেই তো যমুনা আপনার। না, আমি দেখতেছি, দেখো আমি সব দেখতেছি, যাচ্ছে কারা, কি অবস্থাটা। তো বললাম তো, বাংলাদেশের এই সময়টাতে এই ধরনের পরিস্থিতি কাম্য ছিল না। কারণটা হচ্ছে পাশের দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ চলছে, লড়াই চলছে। সেই লড়াইয়ের মধ্যে আমাদের যাত্রা যদি এইরকম হয়, তাহলে আমার কাছে কেন যেন মনে হয় আমরা হয় কারো ষড়যন্ত্রের শিকার হচ্ছি, অথবা আমরা বুঝেই জেনে শুনেই আমরা
এই সিদ্ধান্ত নেওয়ার দিকে অগ্রসর হচ্ছি। যে জিনিসটা আমি আবারও স্পষ্ট করে বলি, যেটা কি হতে পারে যে যারা করছেন তারা কিন্তু বলছেন না, কিন্তু তাদের কার্যক্রম সম্পর্কে আমরা জানি, বুঝি, এবং তারা কতদূর যাবে এটা আমরা বুঝি। কিন্তু এই পরিস্থিতিতে আপনি এই মুহূর্তে চূড়ান্ত মন্তব্য করবেন, এইটা আমি ইব্রাহিম চৌধুরী খোকনকে বলবো যে আপনি বাংলাদেশ পরিস্থিতিকে খুব সহজেই মূল্যায়ন করবেন, মন্তব্য করবেন, পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করতে পারবেন না। কারণ এই পরিস্থিতি, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু 7 দিন আগেও ছিল না। রাইট। এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে এবং আরো দিনে দিনে ক্লিয়ার হবে কি চান। কিন্তু আমি দেখতেছি, আমি আবারও বলি, বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করেছে। দুঃখজনক হবে মতি ভাই, আজকে বাংলাদেশের মতো একটা এই সংকটজনক সময়ে, মানে আপনারা যারা সাংবাদিকতা করেন, রাজনীতি করেন, 2-4টা মানুষ নাই, কেউ সবাইকে আহ্বান জানাবে, হেই আসো এই সংকটে আমরা বসি, আসুন। এটা তো 90 আমরা করতে পারলাম, 90 পর্যন্ত। এরপরে কি হলো যে বাংলাদেশে কেউ কারো কথা শুনবে না? আমরা কি অভিভাবকত্বহীন একটা রাজনৈতিক ভাবে, সাংবাদিকতার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা কি এতই মানে এতিম হয়ে গেলাম যে আমরা মানে কারো ডাকে আর বসতে চাই না, কাউকে আর বিশ্বাস করি না? এটা কি আমাদের জন্য, এটা কি আরো বড় সংকট না? একটা জাতির এরকম একটা সংকট হতে পারে। ভারতের দিকে যদি আমরা দেখি, এমনকি আমেরিকা মানে তারা ক্রাইসিসে সাবেক রাষ্ট্রপতিদের সাথে, প্রেসিডেন্ট গোপন মিটিং করেন। আমাদের দেশে এই ধরনের একটা গ্রহণযোগ্য 5-10 জন কি মানুষ নাই যারা এই সংকটের সময় একটা ডায়ালগ করতে পারেন, হেই কিভাবে আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি? মোদি ভাই, না, যেটা আপনি বলছেন, এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? এই যে 15 বছরের যে শাসন, এই শাসনকালে তো ওই জিনিসটাকে বিকল্প নেতৃত্বকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, এটা স্বীকার করতে হবে। যে কারণে আপনি বলছেন, এটা সংবাদপত্রেও তাই, গণমাধ্যমেও তাই, রাজনীতিতেও। আজকে একটা দেশের ইন্টেলেকচুয়াল সুশীল সমাজ যাকে বলা হয়, সুশীল সমাজ নাই, অস্তিত্ব সংকটে। এটা স্বীকার করতে হবে। মোদি ভাই, আপনারা তো তারকা সাংবাদিক, সম্পাদক। আমাদেরও আজকে থেকে 10 বছর আগে সাংবাদিক হিসেবে মানুষ কথা বলতো। এখন হেঁটে গেলে বলা হয় সে লাল বদর না কালা বদর, সে বলে আওয়ামী লীগের পক্ষে না আওয়ামী লীগের বিপক্ষে। মানে আমরা কি নিজেদের পক্ষে, বাংলাদেশের পক্ষে? সারা জীবন তো বাংলাদেশের পক্ষে কথা বললাম, কিন্তু হাউ উই আর আইডেন্টিফাইং আওয়ারসেলফ নাও। মানুষজন এখন মনে করে যে হ্যাঁ ওই পক্ষে না, মানে এই পক্ষে। এই যে একটা অবস্থা, আমার মনে হয় যে এটা শুনেন, এই জন্য কেউ দেয় না, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো দেয়। এটা দিস ইজ দি ডক্ট্রিন অফ শেখ হাসিনা। কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ শেখ হাসিনা, আপনার প্রশ্নের উত্তরটা কি হবে? ইদার ইউ আর, একসময় বলা হতো বুশের ডক্ট্রিন, বলা হতো ইউ আর উইথ মি অর উইথ মাই এনিমি। শেখ হাসিনা যে ডক্ট্রিন ক্রিয়েট করেছেন, এটা হচ্ছে যে উনার পক্ষে থাকলেই আপনি স্বাধীনতা, নাইলেই আপনি স্বাধীনতা বিরোধী, রাজাকার। হচ্ছে বাংলাদেশ আগামীতে আরো 10-15 বছরে, 20 বছরের সংগ্রামে ঢুকতেছে, যে লড়াই সংগ্রামে যারা টিকে থাকবে। যদি আজকের যুব সমাজ, ছাত্র সমাজ ভুল করুক, শুদ্ধ করুক, এরা যদি এই সংগ্রামে টিকে থাকতে পারে, তাহলে এই দেশ, বাংলাদেশ তাদের হবে। এই বাংলাদেশ তাদের বাংলাদেশ, আপনার আমার পছন্দের নাও হতে পারে। মতি ভাইয়ের কথা শুনে যেটা বলছিলাম যে শেখ হাসিনা ডক্ট্রিন, হোয়াট ইজ দ্য, মতি ভাই আপনার কি মনে হয়, যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে সাংবাদিক হিসাবে যে শেখ হাসিনার ডক্ট্রিন কি, হোয়াট ইজ দ্য আনসার? শেখ হাসিনার উপরে কি মন্তব্য করব বললেন? শেখ হাসিনার হাতে তো সুযোগ ছিল অনেক, সুযোগের হাতছাড়া করেছেন শেখ হাসিনা। এক, ক্ষমতা লিপ্সা আর টাকা বানানোর মেশিন হিসেবে রাষ্ট্রকে চিন্তা করেছেন। এই কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আওয়ামী লীগ নাই কেন? আজকে কাকে দায়ী করবেন? শেখ হাসিনা কি? আজকে আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না কেন? তিনি তো কাউকে নেতৃত্ব ছাড়ছেন না। তার যে ইমেজ এখন তৈরি হয়েছে, সেই ইমেজের মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করা কঠিন। তার কারণ হলো ইমেজ সংকট। তার তো নতুন ইমেজ হতে পারে এমন লোক তো আওয়ামী লীগে প্রচুর লোক আছে, প্রচুর, কিন্তু তারা তো কেউ সামনে আসছেই না, ধারে কাছেও নেই। অর্থাৎ তারা তো বসে আছে, কিন্তু উনি তো এই দায়িত্ব দিচ্ছেন না কাউকে। সেদিন যদি জোহরা তাজউদ্দিন দায়িত্ব না নিতেন, তাহলে তো শেখ হাসিনা দেশে আসতে পারতেন না। ইতিহাসটাকে তো একটা শিক্ষা নিতে হবে। কিন্তু উনি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করছেন, ওনার দলকেও না, তারা মানে কাউকে বিশ্বাস করছেন না। যে এই যেটা আপনি বলছেন যে প্রশ্নটা, শেখ হাসিনার বা কিটা,
শেখ হাসিনার ফেট তো নিজেই তিনি ঠিক করে দিয়েছেন যে কি হবে না হবে। রাইট, আজকে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তো ওনাকে যদি বলা হয় শি ইজ দ্য স্টিল হেড অফ দি পার্টি, এবং আজকে পার্টির যে সিচুয়েশন এটার জন্য উনি কি ওনার দায়িত্ব অস্বীকার করতে পারবেন? দায়িত্ব কিভাবে অস্বীকার করবে? দায়িত্ব অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, সুযোগ নাই তো। এগুলো তো কোনো বলার কোনো কথা না। প্রশ্নটা হচ্ছে যে আমরা মতি ভাই আপনাকে আমি ইন্টারভিউ করতে পারি নাই, আমার খুব ইচ্ছা ছিল আপনাকে ইন্টারভিউ করার। আপনাকে যদি আজকে হাউ মেনি টাইমস আপনি ওনার রেজিমের সময় ওনার বিরুদ্ধে না, আপনি একটু অপোজিশন নিউজ প্রচার করার কারণে কতবার আপনি ভিকটিম হয়েছেন ওনার সময়ে? আমি শেখ হাসিনার সময় তো অসংখ্য মামলার আসামি হয়েছি। শেখ হাসিনার আমলে আমি 8 মাস দেশের বাইরে ছিলাম। আর এই 5ই আগস্টের দেশের বাইরে ছিলেন না, দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। 2 দিন আগে আমাকে প্লেনে তুলে দেওয়া হয়। রাইট, তো সেটা তো আমার সামনে দুইটাই চ্যালেঞ্জ ছিল। আমাকে বলা হয়েছিল হয় দেশে থাকলে জেলে যেতে হবে, আর নাহলে বিদেশে যেতে হবে, কোনটা বেছে নেব? আমি তো আর জেলে যাওয়ার চিন্তা করি নাই, কারণ যেহেতু বহুবার গেছি জেলে। ভাই প্রত্যেকটা সরকারের আমলে ঝামেলা হয়েছে, ঝামেলার মধ্যে এখনো আছি ঝামেলায়। ঝামেলা শেষ হয়ে যায়, আমাকে ঝামেলা ছাড়ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেশকে ভালোবাসি বলেই আজকের পরিস্থিতিটা। আজকে ওই যে খোকন যে দুঃখের কথা বলছিলেন, আমি খোকনের সাথে একমত। সাংবাদিক নেতৃত্ব আমি কি বলবো, আমরা সবাই হচ্ছি সুযোগ থেকে সুযোগ নিব। এটা সংকট তৈরি হয়েছে, আমি ওইটা ঢুকে আমি সুযোগ নিব। কেউ সাহস করে কিছু বলছে না, তার কারণ লিখছেও না। লেখার সম্ভাবনাও কিন্তু এখন কম, সম্ভব না। তার কারণ হচ্ছে মব কালচার। মনে রাখতে হবে প্রত্যেকেরই একটা হিসাব নিকাশ আছে। তো সেই কারণে এখানে কেউ এগিয়ে আসছে না। যখন এগিয়ে আসছে না তখন কি হবে, কি হতে পারে? রাজনীতি কিন্তু নানা হিসাবের মধ্যে দিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে থেমে যেতে পারে। তার কারণটা হচ্ছে মানুষ আর কত রক্ত দিবে, মানুষ কত আন্দোলন করবে, মানুষ কত স্যাক্রিফাইস করবে। মানুষ তো আর এইটা করতে পারে না। এই যে বললেন যে খোকনের যে হতাশা, আমি এত হতাশাবাদী নই। আমার কেন যেন মনে হয় আবার পরিস্থিতি একটা ট্রেনটা লাইনচ্যুত হচ্ছে, ট্রেনটা আবার হয়তো লাইনে উঠবে। কবে উঠবে সেটা অবশ্য এখনো বলা যায় না, তবে আমি আশাবাদী ট্রেনটা আবার লাইনে উঠবে। আমি একটা পত্রিকা, বাংলাদেশের যুগান্তর পত্রিকার জাস্ট হেডলাইনটা পড়ি আপনাকে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের হেডলাইন। আমি তারা যেটা লিখেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে উল্লাস, 3 দফার 1 দফা বাকি থাকতেও রাস্তা ছাড়ব না। হাসনাত বলেছেন দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না, এটা বলেছেন তারেক রহমান। শেষ না, কাল সকালে আরেকটা আসবে, বিকালে আরেকটা আসবে, পরশু আরেকটা আসতে পারে, কারণ সবকটাই এই অবস্থার মধ্যে যাবে। আর একবার যখন আপনি গেট ওপেন করেছেন, গেট বন্ধ করতে পারবেন না। তো সেটা প্রফেসর ইউনূসের জন্য সামনে অগ্নি পরীক্ষা। তিনি কোথায় নিয়ে যাবেন জাতিকে? তার যে ইমেজ দেশে বিদেশে, এই ইমেজ রক্ষা করবেন, নাকি তিনি এই গড্ডালিকা প্রবাহের মতো এবার গা ভাসিয়ে দিবেন? আমি ইমেজ টিমেজ এখন জীবন রক্ষা করা জাতি এবং নিজের, এটাই দায়িত্ব হয়ে গেছে। এখন এই সংবিধান এগুলা সাসপেন্ড করে, জরুরি অবস্থা ঘোষণা করে, দেশের মানে মিটিং নিষিদ্ধ করে 3 বছর না 5 বছর ক্ষমতায় থাকবেন, এই ধরনের সরাসরি কথা বলেন। এগুলো বলার সময় এসে গেছে। এখন আমার মনে হয় সেদিকেই যাচ্ছে। খুব শীঘ্রই আমরা জানতে পারবো। এই 2 দিন পরে নির্বাচন হবে, 3 মাস পরে সংলাপ হবে। এইসব করে দেশে তো কোনো কাজকর্ম হচ্ছে না। কাজকর্ম করতে হলে মানুষ জানতে হবে যে আগামী 3 বছর 4 বছর আমাদের কোনো নির্বাচন নেই, আমরা সংস্কার করব। এবং আমার মনে হয় যারা আজকে রাজপথে মিছিল করতেছে তারা ওই জুলাই সনদের মধ্য দিয়ে সেদিকেই যাচ্ছেন। আমার মনে হয় তাই। আপনি যেটা বলছেন, আমি অবশ্য এতটা সরাসরি আমার পক্ষে বলা খুব কঠিন। আমি সেটা বলতেও চাচ্ছি না। আমি তো বললাম, আবারও বলছি যে আমি দেখি যে হঠাৎ করে বাংলাদেশে অনেক কিছু নাটক অনেক কিছু হয়, মানে কিতে ফেসিবাদী সরকারের পতন হবে কোনো পাগলও বিশ্বাস করেন। অনেকে অনেক কথাই বলে এখন, তাই না? পরিবর্তন হতেই পারে, তো পরিবর্তন হতে পারে, কখন হবে সে বলা যাচ্ছে না। কিন্তু দেশটা তো এইভাবে চলতে পারে না, দেশটা তো একটা জায়গায় যাবে। আপনাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার শাসন আমলে
যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এই বিষয়ে কোনো বই বা কোনো কিছু লিখতেছেন কিনা আপনি? আমি একটা বই লেখা শুরু করেছিলাম, কিন্তু নানা কারণেই লিখতে পারছি না। অর্ধেক লেখার পরে আমি থেমে গেছি। তার কারণ হয়েছে কিছু ইনফরমেশন রং আছে বলে মনে হয়, কারণ এখন অনেক কিছুই শুনছি। আমি মুখোশের অন্তরালে একটা বই লিখছি, তো অর্ধেক লেখা হয়ে গেছে, বাকিটা আমি শেষ করার চেষ্টা করতেছি। কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে ঘটছে তাতে আমি পুরোটা লিখতে পারবো বলে মনে হচ্ছে না। আর আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে অনেক নেতৃত্বের সাথে আপনার যোগাযোগ ছিল। আমি দেখেছি আপনার সাথে যোগাযোগ ছিল সময় তুফাইল আহমেদের, নাসিম সাহেব তো মারা গেছেন, আরো শীর্ষ পর্যায়ে অনেকেই সাংবাদিক হিসেবে আপনার সাথে প্রফেশনাল রিলেশন ছিল। তাদের মেসেজটা কি? এনি মেসেজ ফ্রম দেম? দে এক্স্যাক্টলি কে দিবে? যে সবাই তারা তো নিজেরাই দলের মধ্যেই তারা অবাঞ্ছিত। আচ্ছা আচ্ছা, বাইরে কিভাবে বলবে? বাইরে তো চাপের মধ্যে আছে, প্রচন্ড চাপের মধ্যে। তো সেই জন্য তো এটা সম্ভব না। এটা এই মুহূর্তে হঠাৎ করে বলা মুশকিল। তারা কোথায় কে কিভাবে আছেন তারাও তো জানি না। অনেকে অনেক রকমের অবস্থায় আছেন। ওই যেটা কখন যেটা বলছেন যে তারা তাদের মানে মুখ বিলাস, মানে ওই টাকা পয়সা খরচ করে তারা যেভাবে বানিয়েছেন টাকা, এটা তো আমরা বহুবার আমি নিজে লিখেছি এইটাই, দল এবং সরকার এক হয়ে গেছে। রাইট। যারা টাকা বানাইছে তারা তো আপনার কাছে আসবে না। সো হোয়াট ইজ দ্য ফিউচার অফ শেখ হাসিনা আপনার কাছে মনে হয়? হোয়াট ইজ দ্য ফিউচার অফ শেখ হাসিনা? ও গড, এই ব্যাপারে আমি চূড়ান্ত মন্তব্য করতে পারবো না। কারণটা হচ্ছে বাংলাদেশ সব সম্ভবের দেশ যেটা বলা হয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এটা নির্ভর করতেছে এই সরকারের পারফরমেন্সের উপর। সরকার যদি ক্রমাগতভাবে ব্যর্থ হয় তাহলে কিন্তু যে কোনো সময় মানুষ বলবে আগের সরকারই ভালো ছিল। এটা পরিষ্কার। আমি এটা বলি, আমি একটা ব্যর্থবে না নিলে এটা বলি, শেখ হাসিনা এখন যারা আওয়ামী লীগ করেন লক্ষ লক্ষ মানুষ, তাদের ভালোবাসায় এবং তাদের অন্ধ ভালোবাসায় মধ্যেই তার মৃত্যু হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি লন্ডনে গত সপ্তাহে ছিলাম, সেখানে বেশ পাকা নেতাদের সাথে কথা হলো। তারা লন্ডনে বসে কথা বলার সময় ডাইনে বায়ে তাকান যে তার কোনো বক্তব্য শেখ হাসিনার কাছে চলে যায় তাইলে উনি বহিষ্কার হয়ে যাবেন। মানে এই অবস্থা, মানে এই ধরনের একটা আধিপত্য নেতা কর্মীদের মধ্যে, এবং তারা মানে শেখ হাসিনা বিন্দু মাত্র কোথাও ভুল করতে পারেন বা করেছেন, তারা এমনকি ধর্মবিশ্বাস নিয়ে তার সংশয় থাকতে পারে। অনেক হাদিসের অনেক ব্যাখ্যা সম্বন্ধে তাদের বিতর্ক আছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্বন্ধে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে অন্তত প্রকাশ্যে বা তিনি বানানোর পর আমার বলছে যে ভাই এই কথা শুনে কেউ না জানে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। মানে এই ধরনের একটা বাস্তবতায় আমি মনে করি শেখ হাসিনা মানে এই হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ অন্ধবিশ্বাস কর্মীদের শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং কিছু সাংবাদিক আপনার সাথে বা মানে আপনাদের আস্তিনের তলায় বড় হওয়া কিছু সাংবাদিক, আপনাদের আশেপাশে পুষ্ট হওয়া কিছু বুদ্ধিজীবী, তাদের দুঃখ ভালোবাসার মধ্যেই তার জীবন যাবে। এটা নিয়ে আমাদের আফসোস করার কিছু নাই। দুঃখ এবং ভালোবাসার মধ্যে জীবন যাবে। তখন তো মানে মোটামুটি ফিনিশিং তো দিয়ে দিছে, তারপরে হয় কি এরপরে আর বলার কিছু নাই। দুঃখ এবং ভালোবাসার মধ্যে যারা আপনারা যারা বাইরে আছেন, আমাদের হয়তো আপনারা নিরাপদে আছেন, কিন্তু দেশটা যেদিকে যাচ্ছে তাতে আপনারা কোনো অবস্থাতেই স্বস্তিতে নেই। তো এই দেশটা যাতে স্বস্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের দুঃখ কষ্ট কম হয়, মানুষ লাঘবে আসে এবং আমরা সঠিক পথে যাত্রা শুরু করি, এই হইল প্রত্যাশা। তাহের, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। ইট ইজ আওয়ার প্লেজার এন্ড অনার। আমাদের প্রত্যাশা থাকবে আপনারাও সুস্থ থাকেন, আপনারাও ভালো থাকেন, দেশ ভালো থাকুক। আগামী যে বুর হবে আগামী প্রবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আক্তার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মতি ভাই। ইটস অনার এন্ড প্লেজার যে আপনাকে অনেকদিন পরে আপনাকে পেলাম। আমাদের টেলিভিশন যাত্রা শুরু হয়েছিল আপনার হাতের, আপনি এবং কংগ্রেসম্যান হাকিম জাফরি বোথ সুইচ দিয়ে আপনার অন করেছিলেন, সুইচ আমার মনে আছে, সুইচ টিপ দিয়ে অন করেছিলেন। আজকে 12 বছরে অলমোস্ট পড়ে যাচ্ছে। আপনাকে অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক ভালো থাকেন মতি ভাই, ভালো থাক বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশ সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে
আওয়ামী লীগের সব কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিক্রিয়া কি, এটার ফিউচার কি হতে পারে, কোন দিকে দেশ যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সাথে ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক জনাব মতিউর রহমান চৌধুরী, যিনি সম্পাদক মানব জমিন এবং হি ইজ এ ইনস্টিটিউশন হিমসেলফ। ওনাকে আমরা সাথে নিয়েছিলাম। যাই হোক, আপনারাও আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি সবসময় আপনারা টাইম টেলিভিশনের সাথেই থাকবেন। খোদা হাফিজ।